হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস সালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে অ্যাডিং এবং গুণন কনসেপ্ট নিয়ে কিছু বলতে চাচ্ছি। আপনারা যারা ম্যাথমেটিক্সকে খুব ভালোবাসেন বা ম্যাথমেটিক্স করে থাকেন বা ম্যাথমেটিক্স শিখতেছেন, তারা মূলত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর সাথে পরিচিত এবং এগুলো করতে ভালোবাসেন। তো আমরা আজকে ঠিক প্রবাবিলিটির গুণন এবং কিভাবে যোগ করতে হয় এগুলো নিয়ে আমরা বেসিক যে কনসেপ্ট আছে সেটা আমরা ধারণ করার চেষ্টা করব। এবং এই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন, আজকে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার ভবিষ্যতে বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট করতে গেলে আপনি যদি সম্ভাবনার বিস্তারিত আপনি জানেন, এই বেসিক কনসেপ্টটা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে সেগুলো আপনার কাছে একদম পানি ভাত। তো বেশি কথা না বলে চলুন শুরু করি এবং দেখি কিভাবে অ্যাডিং এবং গুণন করা যায়। স্ক্রিনে আপনারা কিছু চিত্র দেখতে পাচ্ছেন। এখানে কাব্য নামে এক বালক, তার খুব ইচ্ছা মানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে একটু গবেষণা করা। সে খুব কৌতূহলী, যেটা সামনে পায় সেটা নিয়ে সে গবেষণা করা শুরু করে। তো গ্রামের বৃদ্ধ লোকদের কাছে সে শুনল যে গ্রামের একটা পুরাতন জঙ্গলে, পাশেই জঙ্গলটা বিরাজমান, এখানে নাকি ভূত পেতনি আছে, প্লাস ওই কিছু গুপ্তধনও নাকি আছে। এখন ভয়ে তো কেউ এই জঙ্গলের ভিতরে যায় না। কাব্যর খুব ইচ্ছা হলো সে জঙ্গলের ভিতরে যাবে এবং ক্যালকুলেশন করবে সম্ভাব্যতা কিভাবে সে এই গুপ্তধনগুলোকে বের করে নিয়ে আসতে পারে। এগুলো নিয়ে ক্যালকুলেশন করে হিসাব কিতাব করে সে ভিতরে ঢুকবে, ঢুকে সে সফলতা অর্জন করবে। তো সে এক বয়স্ক লোকের কাছে গেল এবং জঙ্গলের ভিতরে কি কি হতে পারে এগুলো নিয়ে সে আইডিয়া নিল। এখন বয়স্ক লোক, সে অনেক কিছু জানে, এখানে কাট কাটতো এক সময়, অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, তো সম্পূর্ণই জানে না। সে শুনেছে এই জায়গায় নাকি গুপ্তধন আছে। তো সে কাব্যকে বলল এবং একটা ম্যাপ দিল কিভাবে কিভাবে যাইতে পারে। সে কোনোভাবে সেই ম্যাপটা কালেকশন করছিল। কাব্য কথা বলতে দেরি, কাজ করতে দেরি না, সে রওনা দিল গহীন জঙ্গলে। সেই পুরাতন জঙ্গলের ভিতরে সে টুপি মাথায় দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রওনা দিল, সাথে তো একটা লাঠি আছেই। তো যেতে যেতে সে একটি ঝর্ণার সম্মুখীন হলো। এখন বুড়ো লোক তাকে বলে দিয়েছে যে তুমি যাওয়ার পর একটা ঝর্ণা পাবা, ঝর্ণার পাশেই কিছু ঝোপঝাড় আছে, এই ঝোপঝাড়ের মধ্যে তুমি চাবি পাবা, এখান থেকে তোমাকে চাবি নিয়ে সেই গুপ্তধনের বাক্স খুলতে হবে। এখন সে এই জায়গা থেকে 3টা চাবি সে পেল। তো 3টা চাবি, সে কনফিউশনে পড়ে গেল। সে কোন চাবি আসলে বক্সটা খুলতে তাকে হেল্প করবে সেইটা নিয়ে কনফিউশনে পড়ে গেল। সেজন্য সে সম্ভাব্যতা ক্যালকুলেশন করতে থাকলো, মানে কোনটা দিয়ে খুলবে এটা সে ক্যালকুলেশন করতে থাকলো। তো ক্যালকুলেশনটা ঠিক এরকম, আমি এখানে দেখাচ্ছি। সবার প্রথমে সে যে চাবিটা নিল সেটা হচ্ছে রেড, তারপরে হচ্ছে গিয়ে গ্রিন, চাবিগুলোর কালারগুলো এরকমই ছিল, তারপর হচ্ছে ব্লু। এখন 3টা চাবি তার চোখে পড়লো। সে প্রথমে এটা নিয়ে কি করলো, কোন চাবি দিয়ে খুলবে সেটা ক্যালকুলেশন করার চেষ্টা করলো। এখন সে চাবি পাইছে কয়টা, 3টা। তাহলে এই তিনোটার টোটাল ক্যালকুলেশন কেমন দাঁড়ায়, 1/3। কারণ রেড চাবি কয়টা আছে, একটাই আছে, 3টার মধ্যে একটা, তাহলে 1/3। গ্রিন চাবিও একটাই আছে, সেটাও 1/3। ব্লু চাবি কয়টা আছে, একটাই আছে, 1/3। কোনোটাই দুইটা দুইটা করে নেই। এখন তিনোটাই কি স্বাধীন, তিনোটাই আলাদা আলাদা, তিনোটা কিন্তু একসাথে নয়। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, তিনোটাকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। তো কাব্যও কিন্তু 3টাকে আলাদা আলাদাভাবে গ্রহণ করেছে এবং তিনোটার সম্ভাব্যতা ক্যালকুলেশন করে দেখলো আসলে কি করা যায়। সে কি করলো, তিনোটা চাবিকে যোগ করে দিল। সমান সমান রেজাল্ট আসলো। তো তিনোটা চাবিকে যোগ করতে হলে একটা সূত্র বসাতে হয়। আমি এখানে বসিয়ে দিচ্ছি পি অফ রেড
ইউনিয়নকে সবসময় আমরা যোগ হিসাবে ব্যাখ্যা করব। এটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি, কনফিউশনে কিছু নাই। আমি জাস্ট এখানে কাব্যর একটা ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশনটা তুলে ধরতেছি। গ্রিন ইউনিয়ন ব্লু, অর্থাৎ তিনটা স্বাধীনভাবে বিদ্যমান চাবি সে পেয়েছে। এখন তিনোটা থেকে সে ক্যালকুলেশন করতেছে রেজাল্ট কেমন আসতে পারে। অবশেষে সে টোটাল ক্যালকুলেশন করে দেখলো রেজাল্ট আসলো 1। তার মানে এখানে তিনোটা চাবি দিয়ে খোলার সম্ভাবনা, অর্থাৎ এই বক্সটা খোলার সম্ভাবনা, এই জায়গায় বক্সটা দেখি, এই বক্সটা খোলার সম্ভাবনা তিনটা চাবি দিয়ে কত? 100%। 100% খোলার সম্ভাবনা। তাহলে সে চাবি তিনটার মধ্যে কোনোটা বাছাই করতে পারতেছে না, তিনোটাই সে পকেটে পুরে নিল। পকেটে পুরে নিয়ে আবার সেই গহীন জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করলো। তাহলে এখানে সেই কাব্য যে ক্যালকুলেশনটা করেছে সেটা হচ্ছে গিয়া প্রবাবিলিটি অ্যাডিশন। এটা একটা সিম্পল অ্যাডিশন। এর মধ্যে আরও প্যাচগোছ আছে, আমি একটু পরে আসতেছি। জাস্ট গল্পের মাধ্যমে অ্যাডিশনটা কিভাবে করা যায় জাস্ট একটা উদাহরণ দিলাম। যেহেতু তিনটা তিন রকম, একটা একটা করে বিদ্যমান, সুতরাং এগুলোকে স্বাধীনভাবে যোগ করা যায়। ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু যোগ করলাম, দেখলাম যে এদের মধ্যে 100% সম্ভাবনা আছে প্রত্যেকটারই দিয়ে চাবি খোলার। এখন কোনটা রেখে কোনটাকে সে রেখে যাবে এই নিয়ে কনফিউশন। তিনোটাকেই পকেটে পুরে নিল। পকেটে পুরে সে আবার রওনা দিল। যেতে যেতে সে একটা গুহা পেল। গুহার মধ্যে একটা জায়গায় গিয়ে চারটা রাস্তা। এখন সে কনফিউশনে, ডান দিকে যাবে, বাম দিকে যাবে, সোজা যাবে, না পিছনের দিকে আবার রওনা দিবে। এখন সে তার মাথায় খেলতেছে না সে কিভাবে কি করবে। হঠাৎ করে গুহার ভিতরে দুইজন দানবের সাথে তার দেখা। তো এই দানবগুলোর মধ্যে কেউ একজন মিথ্যা বলে। তাই এটা সে জানলো কিভাবে? তার ওই যে বুড়ো দাদু যে তাকে ম্যাপ দিয়েছে, এক্সপিরিয়েন্সড পারসন, সে তাকে বলে দিয়েছে, দেখো ওই দানবের কথা তো আমি শুনেছি, আমি একজন মিথ্যা কথা বলে, একজন সত্যি কথা বলে। দুইবার আমি যাওয়ার চেষ্টা করেছি। তো আমার মনে করো যে মিথ্যুক যে দানব আছে তার কথা শুনে আমি একবার পথভ্রষ্ট হয়েছি, আর সত্যবাদী যে দানব আছে তার কথা শুনে আমি আমার একটা হারানো জিনিস খুঁজে পেয়েছি। তো তুমি সত্যবাদীর কথা শুনবা। তো কাব্য ওই গুহায় গিয়ে দুইজনকে প্রশ্ন করলো যে ভাইয়া বা জনাব, আমি এখানে শুনেছি একটা গুপ্তধনের বক্স আছে, বিদ্যমান আছে এই গুহার ভিতরে, কোথা না কোথা লুকিয়ে আছে, সেটা লুকানো আছে। আমি কিভাবে এটার খোঁজ পাবো, কোন কোন রাস্তায় যাব? তখন সত্যবাদী দানব তাকে বলল, বাবা তুমি ডান দিকের রাস্তা দিয়ে এগোতে থাকো, তাহলে তুমি বক্সটা খুঁজে পাবে। কিন্তু মিথ্যাবাদী দানব তাকে বলল, দিস ইজ নট পসিবল, ইউ নিড টু গো ইন দ্য লেফট সাইড, তোমাকে বাম দিকে যেতে হবে, ডান দিকে গেলে তুমি কিছুই পাবে না। এখন কাব্য যেহেতু জানে কাব্যর সাথে কি ঘটতে যাচ্ছে, তো কাব্য এখানে একটা ক্যালকুলেশন করলো। সে সঠিক রাস্তা এবং সঠিক দানবকে নিয়ে যদি ক্যালকুলেশন করে, সে কি আসলে বক্সটা পাবে কি না, পাওয়ার সম্ভাব্য কত পার্সেন্ট, সেটা নিয়ে সে একটু ক্যালকুলেশন শুরু করে দিল। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, যেটা আমাদের কাব্য করেছে। তো এখানে সঠিক রাস্তা কয়টা আছে, এই জায়গায় করি। সঠিক রাস্তা আমরা ইংলিশে লিখি রাইট রোড। সঠিক রাস্তা কয়টা আছে? চারটা না? তো চারটাকে আমার দরকার আছে? দরকার নাই, আমার দুইটাকে দরকার। একজন বলছে বাম দিকে যাও, একজন বলছে ডান দিকে যাও। এই দুইটার মধ্যে কিন্তু কম্পেয়ার হবে, চারটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে আমার রাস্তা আছে দুইটা, যে কোনো একটাকে সে বেছে নিবে। সেজন্য
রাইট রোড হচ্ছে গিয়া 1/2, দুইটার মধ্যে একটাকে তার বেছে নিতে হবে। ভূত কোনটা, রাইট ভূতকে নেবে না ওই ভুল ভূতকে নেবে? অবশ্যই রাইট গোস্ট। এই জায়গাটায় রাইট গোস্ট, কয়টা গোস্ট, দানব কয়জন, দুইজন, কয়জন, দুইজনের মধ্যে কাকে বেছে নেবে, একজনকে। এদের মধ্যে যদি অ্যাডিশন করা হয়, পি অফ, না অ্যাডিশন হবে না এখানে, সরি, তার হচ্ছে দুইটাকে দরকার, রাইট রোডকেও দরকার, রাইট গোস্টকেও দরকার, দুইজনকেই তার দরকার। এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীনভাবে কল্পনা করেছে, হয় সে রেড চাবি নিবে, নতুবা ব্লু চাবি নিবে, নতুবা গ্রিন চাবি নেবে। তিনোটা থেকে যে কোনো একটা চাবি তো তার নিতেই হবে, একটা দিয়ে সে খুলতে পারবে। তার অ্যাজাম্পশনটা ছিল এরকম, এগুলো স্বাধীন, সেজন্য সে অ্যাডিং করেছে সম্ভাবনা। তো সম্ভাবনা সে 100% দেখলো, কিন্তু এই জায়গাটায় দুইটাই তার লাগবে, অর্থাৎ তার রং যে গোস্ট সেটাকে তার দরকার না, এটাকে সে মন থেকে মুছে ফেলেছে, কিন্তু তার সঠিক রাস্তাটা দরকার এবং সঠিক গোস্টের পরামর্শটা তার দরকার। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, পি অফ রাইট গোস্ট ইন্টারসেকশন RIGST, রাইট রোড। তাহলে পি অফ রাইট গোস্ট ইন্টারসেকশন রাইট রোড, তাহলে তাদের ভ্যালুগুলো এরকম হবে। আমরা নিচে লিখি, ওইখানে না লিখি। তাহলে এই জিনিসটা থেকে এরকম আসবে না, পি স্বাধীনভাবে আমরা এটাকে গুণ করব, এটাকে আমরা বলবো প্রবাবিলিটির গুণন। রাইট গোস্ট ইনটু probability of right road। আপনারা আরেকটু পর আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে রাইট রোড প্রবাবিলিটি, রাইট রোড কত, 1/2 গুণ 1/2, রাইট গোস্ট হওয়ার সম্ভাবনা কত, 1/2 সমান সমান 1/4 সমান সমান 0.25। তাহলে 25%, 100%। এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যখন অ্যাডিশন করেছি আলাদা আলাদাভাবে হওয়ার সম্ভাবনা ছিল 100%, কিন্তু এখানে দুটোকে একসাথে করে তার সঠিক রাস্তায় বা সঠিক জায়গা মতো গিয়ে সঠিক জিনিসটা বেছে নেওয়ার সম্ভাবনা 25%, 100%-এর মধ্যে। এরপরেও সে ওই বুড়ো দাদা তাকে বলে দিয়েছে যে তুমি এই সঠিক গোস্ট এবং সঠিক রো তার দেখানো পথেই তুমি যাবা, ওই জিনিসটা তুমি পেয়ে যাবা। অবশেষে সে এই সঠিক গোস্ট, সঠিক রোড, এই দুইটা সে দেখে হাঁটা শুরু করলো। অবশেষে সে একটা বক্স দেখতে পেল যেখানে অনেক সোনাদানা রয়েছে, এখনো সে ওই পর্যন্ত পৌঁছায়নি, কারণ তাকে চাবি ইউজ করতে হবে। তো চাবি কিন্তু তিনোটারই সম্ভাবনা হচ্ছে 100%। তো তিনোটা যখন 100% সম্ভাবনা, এখন আমরা দেখেছি রেডের সম্ভাবনা 1/3, এখানে 100%, মানে প্রত্যেকটা রেড, ব্লু এবং গ্রিন তিনোটারই 100% হওয়ার সম্ভাবনা। তো নিয়ম অনুযায়ী সে রেড দিয়ে ট্রাই করলো বক্সটা খোলার জন্য, কিন্তু বক্সটা খোলা গেল না। তাহলে রেড সে কি বাদ, রেড হয়ে গেল বাদ। তাহলে এখানে সম্ভাবনা আছে আর কয়টা, দুইটা। এই দুইটা থেকে তার চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, যখন সে রেড ছিল তার কাছে তখন
তার সম্ভাবনা ছিল এরকম 1/3। টোটাল ভ্যালু ছিল তার 1/3, কিন্তু এর মধ্য থেকে একটা বাতিল হয়ে গেল, রেড বাতিল হয়ে গেল। তাহলে এখন তার ক্যালকুলেশনটা কেমন হবে? 1 মাইনাস 1/3 হয় কিনা, সমান সমান 3 একে 3, 3 মাইনাস 1/3 সমান সমান 2/3। তাহলে এখন তার রেড বাতিল হয়ে গেছে, ব্লু এবং গ্রিন, সে ব্লু এবং গ্রিন দিয়ে ট্রাই করবে। এখন তার সম্ভাবনা আছে 2/3, অর্থাৎ 3টার মধ্যে সে 2টো দিয়ে এখন ট্রাই করতে পারবে। অবশেষে সে গ্রিন দিয়ে ট্রাই করলো এবং তার কাঙ্ক্ষিত সেই ফলাফল অর্থাৎ গুপ্তধন সে পেয়ে গেল। তো এতক্ষণ আমরা গল্প এবং গল্পের যে ক্যালকুলেশন এগুলো দিয়ে আমরা অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের প্রাথমিক কিছু ধারণা পেলাম। আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে দেখেন অ্যাডিশনের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে যার মধ্যে ওভারল্যাপ থাকবে না। আরেকটা হচ্ছে গিয়া নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ তাদের মধ্যে ওভারল্যাপ বিদ্যমান। আমরা এখানে যে ক্যালকুলেশনটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ তিনোটার মধ্যে আমার সম্ভাবনা ছিল 100%, কোনটাকে ছেড়ে কোনটাকে নিব। তো এই জায়গাটায় এটাই বলা হয়েছে, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর একটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে অ্যাডিশনটা এই নিয়মে হবে। এটা হচ্ছে অ্যাডিশনের রুলস, এই নিয়মে হবে, অর্থাৎ পি এ পি বি স্বাধীনভাবে যোগ করা হবে এবং মাইনাস যে কমন ইস্যুটা থাকবে সেটা এখানে মাইনাস করে দিতে হবে। এখন এই জায়গাটায় দেখেন, যখন ভ্যালু স্বাধীন থাকবে, যখন ওভারল্যাপ বিদ্যমান থাকবে না, তখন এভাবে তাদের মধ্যে অ্যাডিশনটা হবে। আমরা প্রথম একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা এখানে তো একটা এক্সাম্পল করেছি স্বাধীনভাবে থাকলে কিভাবে অ্যাড করা যায়, এখানে আরেকটা করি। তো এখানে দেখেন একটা বক্সের ভিতরে 10টা ফ্রুট আছে। কয়টা ফ্রুট? 10টা, যার মধ্যে 4টা থাকবে অ্যাপেল, 6টা অরেঞ্জ। এখন আমি কোনটা বেছে নিব, কোন ফ্রুট আমি তুলব সেটা আমি জানি না। তো এখানে এমন হবে না যে অ্যাপেল এবং অরেঞ্জ দুইটাকে একসাথে তুলব, এমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যে কোনো একটা তুলব, হয় আমি অ্যাপেল তুলব অথবা অরেঞ্জ তুলব এই বক্স থেকে। এখানে টোটাল কোয়ান্টিটি আছে অ্যাপেল এবং অরেঞ্জের সম্ভাবনা, না, টোটাল যে কোয়ান্টিটি সেটা হচ্ছে 10। এখান থেকে 4টা আছে অ্যাপেল, 6টা আছে অরেঞ্জ, যে কোনো একটা আমি তুলব। তো স্টেপ 1-এ আমাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হবে। এখানে আমার অ্যাপেলটা তোলার সম্ভাবনা কতটুকু, মানে আমি স্বাধীনভাবে ইন্ডিভিজুয়ালি কতটুকু তুলতে পারি, মানে আমার তোলার পরিমাণটা কতটুকু, আমি কি পরিমাণ তুলতে পারবো। এখানে আমি ক্যালকুলেশন 100%-এর মধ্যে কত পার্সেন্ট আমি তুলতে পারি, উঠার সম্ভাবনা কত পার্সেন্ট। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ পিকিং অ্যাপেল 40%, কারণ 10টা ফ্রুটের মধ্যে 4টা অ্যাপেল, তাহলে 10-এর সাথে 4 ভাগ দিলে 40% সম্ভাবনা থাকে। তাহলে এখানে সম্ভাবনা 40%। অরেঞ্জ, এই জায়গাটায় অরেঞ্জ আছে 6 পিস, তাহলে এই অরেঞ্জকে তোলার সম্ভাবনা কত? 60%। অরেঞ্জকে তোলার সম্ভাবনা 60%। তাহলে 10টা আপেলের মধ্যে আমার এই 10টা ফলের মধ্যে আমার আপেলের পরিমাণ, মানে এটা উঠতে পারে এরকম সম্ভাবনা হচ্ছে 40%, আর অরেঞ্জ উঠতে পারে এরকম সম্ভাবনা হচ্ছে 60%।
এখন আমি ক্যালকুলেশন করব অরেঞ্জ আপেল উঠবে কি উঠবে না, এটা কি ওঠার সম্ভাবনা আসলেই আছে কি না, বা দুটো একসাথে তোলার সম্ভাবনা আছে কি না। তো এখানে আগেই বলে দিছে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ নট পসিবল, মানে দুটো একসাথে উঠবে না, এটা বলে দিছে। আপনারা আরেকটু সাধারণভাবে নেন, আপনি যখন কয়েন টস করেন হেড এবং টেল দুইটা অপশান থাকে, হয় আপনাকে হেড নিতে হবে নয় টেল নিতে হবে, যে কোনো একটা তো পড়বে, দুটো কিন্তু একসাথে পড়বে না। তো এই জায়গাও সেম, অ্যাপেল এবং অরেঞ্জ দুটোই আছে, দুটো একসাথে কেউ তুলবে না, যে কোনো একটা তুলবে। তো এখন আমরা অ্যাডিশনের রুল অ্যাপ্লাই করব, অর্থাৎ এই সম্ভাবনাগুলোকে যোগ করব, যোগ করে দেখব এই দুইটা কি আসলেই উঠবে কিনা, এদের উঠার সম্ভাবনা কি 100% কিনা, মানে এ উঠবে কিনা এ উঠবে কিনা, তাদের পার্সেন্টেজ যদি ঠিক থাকে, অর্থাৎ তারা যদি আসলেই উঠবে এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে তাদের রেজাল্ট হবে 1, আর যদি উঠার সম্ভাবনা না থাকে তাহলে 0। ঠিক আছে, তাহলে আমরা রুলটা অ্যাপ্লাই করে দেখি আসলে কি উঠার সম্ভাবনা আছে কি না। উঠার সম্ভাবনা নির্ণয় করতে গেলে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এখন দেখেন এটা হচ্ছে উঠার সম্ভাবনা, এবং দুটো একসাথে উঠার সম্ভাবনা এই দুইটা দেওয়া হয়েছে। এখন আচ্ছা, এখানে অ্যাপেলে যাই, আমরা একে আমরা অ্যাপেল হিসাবে আখ্যা করেছি, বিকে আমরা অরেঞ্জ হিসাবে ব্যাখ্যা করেছি, এ এবং বি। এখানে যা সূত্রটা দেওয়া আছে, আমি নিচে ক্যালকুলেশনে যে নিচে লেখা আছে, নিচে আরও ক্লিয়ারলি বুঝবেন। তা একে আমরা অ্যাপেল ধরে নিলাম, বিকে আমরা অরেঞ্জ ধরে নিলাম। সিন্স নো ফ্রুট ইজ বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, অর্থাৎ দুইটা একসাথে যদি উঠে তো উঠবে, আর না উঠলে তাদের 0। আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি আপনার সম্ভাবনা থাকে যে উঠবে, বিন্দু পরিমাণও যদি সম্ভাবনা থাকে, তাদের ক্যালকুলেশন টোটাল রেজাল্টটা কিন্তু 1 আসবে। ঠিক আছে, যদি উঠার সম্ভাবনা থাকে তাদের রেজাল্টটা থাকবে 1, আর উঠার সম্ভাবনা না থাকলে 0। এই দুইটা তফাৎ কিন্তু একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে আমি বুঝতেই পারতেছি এই জায়গায় দুইটা একসাথে উঠবে না কোনো দিন, সেজন্য সে আগে থেকে লিখে দিছে অ্যাপেল এবং অরেঞ্জ দুইটা একসাথে উঠার সম্ভাবনা নেই, হেড এবং টেইল দুটা একসাথে পড়ার সম্ভাবনা থাকে না কোনো দিন, যে কোনো একটাই তো উঠবে, তাই না? তাহলে এখন দুইটাকে আমি যদি একসাথে কল্পনা করি যে দুইটাই উঠবে, এটা কখনোই হবে না, যে কোনো একটাই উঠবে, বক্স থেকে একটা ফলই তুলবো। ঠিক আছে, লটারি মটারি খেলতে গেলে একটাই তুলে, তাই না? তাহলে এখানে অ্যাপেল এবং অরেঞ্জ দুটোকে একসাথে তোলার সম্ভাবনা 0। তাহলে কি আমার এই প্রুফটা আপনি পেয়ে গেছেন? তাহলে আমার এই অ্যাপেল এবং অরেঞ্জ একসাথে তোলার সম্ভাবনা 0%। যেহেতু 0, তাহলে তো এই জিনিসটার কোনো ভ্যালু নেই, কারণ এটা মুক্ত, এটা মুক্ত। এখানে বলে দিছে কি এটা কি এক্সক্লুসিভ, কারণ ওইটা 0 হয়ে গেছে, আমরা বুঝতেই পেরেছি 0, এটা এক্সক্লুসিভ, অর্থাৎ এখানে কোনো ওভারল্যাপ নেই, এটা স্বাধীনভাবে এইভাবে মানে এভাবে শুধুমাত্র অ্যাডিং করা যাবে, নর্মালি অ্যাডিং করা যাবে, ওভারল্যাপ নেই, এই জিনিসটার কোনো দরকার নেই, তবু আমরা দিয়েছি বোঝার জন্য। তো এখানে আমরা অ্যাড করি, তাহলে পি অ্যাপেল ইউনিয়ন অরেঞ্জ এই দুটোকে অ্যাড করেছি। অ্যাড করার পরে আমরা পি অ্যাপেল এর রেজাল্ট তো আমরা পেয়েছি, পি অ্যাপেলের রেজাল্ট আমরা পেয়েছি। তারপরে আবার পি অরেঞ্জের আমরা রেজাল্ট পেয়েছি। আবার মাইনাস, যদি ভেজাল থাকে তাহলে কিন্তু মাইনাস, এটা একটু পরে আসতেছি, আরেকটা ক্যালকুলেশনে এটা আসবো। মাইনাস দুটো একসাথে ওঠার সম্ভাবনা কি 0, তাহলে এখানে আমরা এটারও নাম্বার আমরা জানি, এটারও একটা ভ্যালু আছে, সেটাও আমরা জেনে গেলাম, সেটা কত 0, কারণ এটা সম্ভাবনাই নেই। এখন পি অ্যাপেল ইউনিয়ন অরেঞ্জ, পি অ্যাপেল ইউনিয়ন অরেঞ্জ এই জিনিসটা এখানে লিখে দিছি, এটা আবার ঘাবড়াবেন না। সমান সমান এই জায়গাটায় দেখেন পি অ্যাপেলের ভ্যালু 0.4 এবং পি অরেঞ্জের ভ্যালু 0.6, দুটোকে যোগ করে দিয়েছি, আর এখানে -0, কারণ এটা হওয়ার সম্ভাবনা নেই,
যখন সম্ভাবনা থাকবে না তখন 0, তখন আমরা ভ্যালু 0 দিয়ে দিলাম। তাহলে এই দুইটা যোগ করলে রেজাল্ট আসে 1। তাহলে এই দুইটা ওঠার সম্ভাবনা 100%, হয় আপেল উঠবে নতুবা অরেঞ্জ উঠবে। ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যাডিং করব, যদি আমরা রেজাল্ট 1 পাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যে কোনো একটা প্রোডাক্ট ওঠার সম্ভাবনা 100%। আর যদি ভ্যালু 0 হয়ে যায় তাহলে সম্ভাবনা নেই। যেমন এখানে এটার ভ্যালু 0, তাহলে এটার ওঠার সম্ভাবনা নেই। তাহলে এই জায়গাটায় ওভারল্যাপ নেই। ওভারল্যাপ থাকলে আমরা, ওভারল্যাপ মানে এটা বোঝাচ্ছি যে দুইটা একসাথে ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা, ওইরকম কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি মিউচুয়ালি এক্সক্লুসিভ, এর মধ্যে কোনো ওভারল্যাপ নেই, নো ওভারল্যাপ। এটা শুধু এই অ্যাডিশনেই নির্ভরশীল, মাইনাস এই জিনিসটা দরকার হয়নি। আশা করি এই স্বতন্ত্র ক্যালকুলেশন বা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস বা আপনার এই অ্যাডিং, প্রবাবিলিটি অ্যাডিংয়ের ক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা নো ওভারল্যাপ ক্যালকুলেশনটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন দেখেন নিচে একটা ডেটা সেট দেওয়া আছে। এই জায়গাটা 5 জন ছাত্রের নাম দেওয়া, ধরেন নাম দেওয়া আছে ক খ গ ঘ ঙ। এখন 5 জন ছাত্রের মধ্যে গ্রেড দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 1টা 2টা 3টা ছেলে বিদ্যমান আর 2টো মেয়ে বিদ্যমান। তো আমাদের মেয়ে নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, আপাতত আমরা ছেলে নিয়েই মাথা ব্যথা করি। তো 3টা ছেলের মধ্যে দেখা যাচ্ছে 2 জন এ গ্রেড পেয়েছে, দুর্ভাগ্যবশত একজন এ গ্রেড পায়নি। এখন আমরা এই জিনিসটা নিয়ে অ্যাডিশনের ক্যালকুলেশন করব, দেখি কি হয়। তো আমরা ওই নিয়ম অনুযায়ী আবার ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করব। টোটাল স্টুডেন্ট কতজন? 5 জন। তাহলে মেইলের সংখ্যা কত? আমরা তো গুনলামই 3 জন, তাহলে 3/5। গ্রেডের সংখ্যা কত? এ গ্রেড কয়জন পাইছে? 1 2 3, তার মধ্যে একটা মেয়ে পাইছে। এই জিনিসটা মেয়ে পাইছে, তাহলে 3টা এ গ্রেড। এ গ্রেড কয়টা আছে? 3টা। তাহলে 3টা এ গ্রেড আমি নিলাম। তাহলে এ গ্রেড পাওয়ার পসিবিলিটি কেমন ছিল? 3/5, মানে 5 জনের মধ্যে 3 জন পাইছে। এখন এগুলাকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা প্রবাবিলিটিস ক্যালকুলেশন করতেছি। এখন দুইটা একসাথে, ছেলে প্লাস গ্রেডে, ছেলে প্লাস গ্রেডে মানে মেয়ে না, শুধু ছেলে হতে হবে এবং সেটা গ্রেড এ হইতে হবে, অর্থাৎ ছেলে হবে এবং গ্রেড এ হবে। এরকম সম্ভাবনা কত পার্সেন্ট বা কেমন কি? অর্থাৎ শুধুই ছেলে হবে এবং গ্রেড হবে, গ্রেড এ হবে, মেয়ে হবে না, এরকম সম্ভাবনা কি? তাহলে আমরা দেখতেছি 2 জন ব্যক্তি এ পাইছে, এই একটা, এই একটা, 2 জন, 2 জনে কি? ছেলে, ছেলে, একজন দুর্ভাগ্যবশত পায়নি। তাহলে ছেলে আছে কয়টা? 3টা। গ্রেড এ আছে কয়টা? 2টা। আর আমি শর্তে বলে দিছি মেল ইন্টারসেকশন মানে কমন গ্রেড এ, অর্থাৎ ছেলেও হইতে হবে, গ্রেড এও হইতে হবে, অন্য কিছু না। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? গ্রেড এ আমরা পাইতেছি, মানে ছেলে অবস্থায় গ্রেড পাইতেছি 2 জনকে গ্রেডে। তাহলে আমরা ছেলে মানুষের গ্রেডে 2/5, অর্থাৎ 5 জনের মধ্যে 2 জন এরকম ছেলে আছে, ছেলে মেয়ে টোটালি 5 জন স্টুডেন্টের মধ্যে 2 জন এরকম ছেলে আছে যারা গ্রেড এ পেয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার। এখানে একটু ভেজাল আছে, যে কমন জিনিসটা আমি এখানে যুক্ত করেছি। এখানে ছেলে গ্রেডে এরকম যেমন আছে, মেয়ে গ্রেডে এটাও আছে, কমন আছে, তাই না? এই কমনটাকে আলাদাভাবে আমাকে বের করে নিতে হবে। এটা একটা ওভারল্যাপ। এই জিনিসটাই আমরা বলতে পারি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ওভারল্যাপ।
এই সমস্ত ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ স্বাধীনভাবে তো যোগ করবই, তার সাথে যে কমন বিষয়টা থাকবে সেটাকে আমরা বিয়োগ করব। এই জায়গায় একই কাজটা করেছি, দেখেন মেইল এবং গ্রেড এ দুইটাকে তো যুক্ত করেছি, তো রেজাল্টটা এরকম আসবে, দুইটাকে স্বাধীনভাবে যুক্ত করেছি, প্লাস এই যে কমন বিষয়টা আছে এই জিনিসটাকে আলাদাভাবে বিয়োগ করে দিয়েছি। এতে আমরা বুঝতে পারলাম স্বাধীনভাবে ছেলে এবং মেয়ে হওয়ার প্রবাবিলিটি, ভুল হয়ে গেছে, স্বাধীনভাবে ছেলে এবং গ্রেড এ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 80%। রেজাল্ট এটাকে ভাগ করলে 80%। এখন আমরা দেখব রোলস অফ দ্য মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা কিভাবে করে, আমরা সেম ডেটা সেটই নেই, এই ডেটা সেটের উপরে মাল্টিপ্লিকেশন করব। তো এখানে যদি ওভারল্যাপ থাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করব, বুঝে গেলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র কমনকেই ধরব, এখানে দেখেন মাল্টিপ্লিকেশনের অনেক জটিলতা আছে। এখানে দেখেন দুই ধরনের মাল্টিপ্লিকেশন আমরা করে থাকি, একটা হচ্ছে যদি ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে এক ধরনের মাল্টিপ্লিকেশন খুবই সহজ, কমন বিষয়গুলোকে এভাবে গুণ করে দেই। আর যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে গুণগুলো এরকম হয়। তো ডিপেন্ডেন্টের এটা একটু জটিলতা আছে, এখন জটিল মনে হবে, এটা একটু ভেঙে দিতে হবে। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি যখন পড়ব তখন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। এখন আপাতত ক্যালকুলেশন করি, আপনারা একটু বুঝে নেন। এখানে এই যে এখানে বলেও দিছে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, একটা ভ্যালু আরেকটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, এটা নিয়ে আমি আলোচনা করব কন্ডিশনাল প্রবাবিলিটিতে। তো এখন আপাতত আমার কোর কনসেপ্ট, অর্থাৎ আমার কি বলে আমার মন কনসেন্ট্রেট এখানে থাকা উচিত। তো আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে খুবই সহজ, জাস্ট পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে এখানে দুটোকে ক্যালকুলেশন করে দিছি, পি এ এবং পিবি। তো এই জায়গাটায় আমরা একটু ক্যালকুলেশন আর একটু করি, আমরা ডিপেন্ডেন্ট ভ্যালুর উপরে আমরা একটু দেখি, জাস্ট ক্যালকুলেশনটা করব। ধরেন এখানে পি অফ মেল, 5 জনের মধ্যে 3 জন পুরুষ, সেটা তো আমরা বুঝতেই পেরেছি, একটুকে ক্যালকুলেশন করেছি। গ্রেড এ এবং মেল, তো মেল হচ্ছে কতজন, 3 জন, তাদের মধ্যে গ্রেড এ পাইছে কয়জন, 2 জন, অ্যামাংস মেল গ্রেড এ পাইছে 2 জন, তাহলে টোটাল মেন্স 3। তাহলে গ্রেড এ এবং মেল হচ্ছে 2/3। কিভাবে আসছে এটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে আপনি বুঝে যাবেন। তো যাই হোক, 3 জনের মধ্যে 2 জন গ্রেড এ পাইছে, এভাবে লিখে দিলাম। এখন মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে মেল ছেদ গ্রেড এ, এখন পি অফ দ্য মেল তারপরে গ্রেড এ মেল, এটার উপর কিভাবে ডিপেন্ডেবল এটা কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝে যাবেন। তো এখন এগুলোকে যখন আমি ক্যালকুলেশন করব, যখন আমি গুণ করতেছি তখন এই ভ্যালু আসতেছে, অর্থাৎ মেল এবং গ্রেডে এই দুইটা পাওয়ার সম্ভাবনা, এই দুইটাই পাইছে, মেল এবং গ্রেডে দুইটাই পাইছে, এরকম আছে 40%। তাহলে সম্ভাবনা কত থাকে, 40%। আশা করি উপরোক্ত ক্যালকুলেশন আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। নিচে একটা চার্ট দেওয়া আছে অ্যাডিশনের ক্ষেত্রে, যদি এক্সক্লুসিভ হয় নর্মালভাবে, এটা আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন, আমি বুঝিয়ে দিয়েছি। অ্যাডিশন ইনএক্সক্লুসিভ, সেক্ষেত্রে যদি ওভারল্যাপ থাকে এরকম হবে। মাল্টিপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে এরকমটা হবে, খুবই নর্মাল, ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্টের বিষয়টা আমি সামনের ক্লাসে শেয়ার করতেছি, আপনারা আমার সাথে থাকবেন। তো এটাই হচ্ছে গিয়া ব্যাপার স্যাপার। এখানে শুধু বুঝে নেন যে একটা ভ্যালু একটা ইভেন্ট আর একটা ইভেন্টের উপর নির্ভরশীল, এটা হচ্ছে ডিপেন্ডেন্টের ব্যাপার স্যাপার। তো বন্ধুগণ, আমি অনেক বড় ভিডিও করে ফেলেছি, অনেক ক্যালকুলেশন অনেকের মাথার উপর দিয়ে হয়তো বা যাওয়ার কথা ছিল। আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা বারে বারে দেখুন। অবশ্যই আজকে যেভাবে আমি ক্যালকুলেশন করেছি আপনাদের এটা বোঝার কথা, না বোঝার কোনো কারণ নেই। এরপরেও যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।